সঙ্গীন প্রণয় শক্তি, লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ৫৬তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। সুন্দর একটা দিনের সূচনা হলো ধরণীতে। বিগত ১৯ বছরের জীবনে যতগুলো সুন্দর সকাল পার করে এসেছে অরু, তার মধ্যে আজকের সকালটা অন্যতম। অবশ্য অরুর নিকট কৃতিকের সংস্পর্শের সকালগুলো বরাবরই স্বপ্নের মতো সুন্দর আর আনন্দদায়ক। কাল রাতে ঝড়ো হাওয়ার তাণ্ডব ছিল প্রকট, তবে বৃষ্টি হয়নি এক ফোঁটাও। অথচ আজ সকাল সকালই আকাশ বাতাস ছাপিয়ে ঝুম বৃষ্টিতে মুখরিত চারপাশ। সকালের আকাশটা গুটগুটে কালো মেঘে ঢাকা পড়েছে। আজ আর সূর্যের মুখ দেখা যাবে বলে মনে হচ্ছে না। আমেরিকার এই এক বেহাল দশা, আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। এই রোদ তো এই বৃষ্টি এখানে। আজ অরুর ঘুম ভাঙল বৃষ্টির রিমঝিম আওয়াজে। বাইরে এক ফোঁটাও দিনের আলো নেই, তাই পর্দার ভারী পাল্লা টেনে রাখা রুমটাও ঘুটঘুটে আঁধারে চেয়ে আছে। অরু ফিটফিট করে চোখ খুলে পুরো রুম হাতড়ে কোথাও কৃতিকের দেখা পেল না। এই ঝুম বৃষ্টির মাঝে হুট করে কোথায় চলে গেল লোকটা, কে জানে। অরু খুব বেশি ভাবলও না। আড়মোড়া ভেঙে উঠে বসে স্বভাববশত বিছানা হাতড়ে কৃতিকের ফোনটা তুলে নিল হাতে। দুজনের বার্থডে দিয়ে সেট করা পাসওয়ার্ডটা খুলে এক একটা ফোল্ডারে ঢুকে এটা সেটা দেখতে লাগলো অরু। যদিও বা অরুর মতে এই মোবাইলটার থেকে বোরিং মোবাইল ফোন দুনিয়াতে আর দুটো নেই। কী সব হাবিজাবি ডকুমেন্টস দিয়ে ভর্তি সব। গ্যালারিতেও কিছু নেই। সর্বশেষ ছবি তোলা হয়েছে আরও মাস দুয়েক আগে। তাতে দেখা যাচ্ছে দার্জিলিংয়ে চায়রের হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ঝাপসা ভিউ। ধুর, বোরিং। ফোনের সবগুলো সফটওয়্যারে ছোটোমোটো একটা ঢু মেরে হতাশ হয়ে ঠোঁট উল্টে কথাটা বলে ফোনটা সাইডে রেখে দিল অরু। ঠিক এমন সময় ফোন থেকে আগত টুংটাং মেসেজের আওয়াজ পুনরায় আকর্ষণ কেড়ে নিল ওর। তাই তো সকাল সকাল কে মেসেজ দিয়েছে দেখার জন্য আবারও নতুন উদ্যমে ফোনটা হাতে নিল অরু। নোটিফিকেশন ভাসছে অর্ণবের নাম, সাথে কিছু ভিডিও লিঙ্ক আর ছোট্ট বার্তা। ডান ব্রো। ছোট্ট মেসেজে চোখ বুলিয়ে মনের মাঝের কৌতূহল আর দমিয়ে রাখতে পারল না অরু। ফট করে ঢুকে গেল লিঙ্কে, আর ঢুকে যা দেখলো তাতে সমস্ত গা গুলিয়ে উঠল ওর। তৎক্ষণাৎ একটা বিরক্তিকর ভাব প্রকাশ পেল চেহারার আদলে। সঙ্গে সঙ্গে কয়েক হাত দূরে ছুঁড়ে মারল ফোনটাকে। অতঃপর কৃতিকের উপর ক্রোধান্বিত হয়ে একা একাই তেতো গলায় বলে উঠল, ডার্ক রোমান্স শোনেন সেটা মানলাম, তাই বলে উনি এইসব দেখবেন? ছি। কথাটা বলতে বলতেই কপালের মাঝে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল অরুর। কিছু একটা মনে পড়ার মতো সচকিত হয়ে বিড়বিড়ালো, এক সেকেন্ড, ভিডিওর লোকটাকে চেনা চেনা লাগলো মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। সন্দেহের বশবর্তী হয়ে অনিচ্ছা সত্ত্বেও আরও একবার ভিডিওতে চোখ বোলালো অরু। আর যা দেখলো তাতে ওর হাড় হিম হয়ে গেল আতঙ্কে। ভীষণ আশ্চর্য হয়ে চোয়াল জোড়া আপনা আপনি দুদিকে ফাঁক হয়ে গেল ওর। মুখ দিয়ে বেরোলো অস্পষ্ট আওয়াজ, রেজা ভাই এসব কি করছে? আর এমন একটা ভিডিও ইন্টারনেটে বা কি করে এলো? ওর ছোট্ট মস্তিষ্কটা কোনো কিছুরই ইঙ্গিত দিতে পারল না। হঠাৎ করে একটু নড়ে চড়ে বসে ভিডিওটাতে আবারও নজর দিয়ে বারবার পজ করে লোকটার চেহারা ভালো মতো পরখ করলো ওরও। অতঃপর স্ফুটাই বলল, অর্ণব ভাইয়া রেজা ভাইয়ের এমন গোপনীয় একটা ভিডিও ওনাকে পাঠালো কেন হঠাৎ? কৃতিককুঞ্জের সব ঠিকঠাক আছে তো? নাকি সাংবাদিকরা মাকে এসবের জন্য বিরক্ত করছে? হাজারটা দুশ্চিন্তায় বার হয়ে এলো অরুর মাথাটা। মস্তিষ্কে জড় হওয়া কোনো প্রশ্নেরই উত্তর নেই অরুর কাছে। সবকিছুর উত্তর জানতে হলে কৃতিককে প্রয়োজন, কিন্তু সে কোথায়? শেষ প্রশ্নটা মস্তিষ্কে নাড়া দিতেই কৃতিককে খোঁজার উদ্দেশ্যে মোবাইল সমেত রুম থেকে বেরিয়ে গেল অরু। তাড়াহুড়োয় ভুলে গেল যে ওর পরনে এখনও কৃতিকের ওভারসাইজ টি শার্ট রয়েছে। জামাটা অন্তত বদলানো উচিত ছিল। এদিক সেদিক খুঁজে অবশেষে কৃতিকের দেখা মিলল জিমে। ছোট্ট ডুপ্লেক্স বাড়িটার সবচেয়ে বড় রুমটাই কৃতিকের ব্যক্তিগত জিমনেশিয়াম। যদিও বা ওই রুমে খুব কমই আসা হয়েছে অরুর, কারণ জিমে ওর কাজটাই বা কি, তা আওয়াজ খুঁজতে খুঁজতে এখানেই হদিস মিলল কৃতিকের। অরুর একটু উকি ঝুঁকি দিয়ে ভেতরে ঢুকে দেখলো কৃতিক ট্রেডমিলের উপর সমানে দৌড়াচ্ছে। ওর পরনে ওভারসাইজ ব্যাগি প্যান্ট আর কালো রঙের স্যান্ডো গেঞ্জি। মাথাটা কালো ক্যাপ দিয়ে ঢাকা, তাও পেছন থেকে মাথার শেষ ভাগের সেলাইয়ের দাগগুলো স্পষ্ট দৃশ্যমান। চুল বড় হলে হয়তো ধীরে ধীরে ঢেকে যাবে সেগুলো, কিন্তু
ছোট ছোট বাজ কাটিং হেয়ার স্টাইলেও যে গৌরবর্ণের জায়ান্ট কৃতিককে এতটা মানাবে সেটা বোধহয় অরুর কল্পনাতেই ছিল। আর এই মুহূর্তে ট্রেডমিলের উপর দৌড়াতে থাকা প্রাপ্তবয়স্ক সুদর্শন যুবকটির চওড়া বলিষ্ঠ পৃষ্ঠদেশের দিকে চেয়ে অষ্টাদশীর মুখ থেকে একটাই কথা বেরোলো শুধু, হাউ ম্যানলি। অরুর আওয়াজ পেয়ে ট্রেডমিলের গতি কমালো কৃতিক। ধীর গতিতে দৌড়াতে দৌড়াতেই অরুকে উদ্দেশ্য করে বলল, গুড মর্নিং বেবি। কৃতিকের মুখ থেকে পাওয়া সকাল সকাল উষ্ণ সম্বোধনে ভ্রম কেটে গেল অরুর। অন্য সময় হলে হয়তো এখন গিয়ে একটু ঢং করতো স্বামীর সাথে, কিন্তু এই মুহূর্তে এসবের জন্য একটুও সময় নেই ওর হাতে। নিজের অযাচিত ভাবনাগুলো বড়ই ভাবাচ্ছে অরুকে, যার দরুন সময় নষ্ট না করে কৃতিকের কাছে এগিয়ে গিয়ে ভিডিওটা প্লে করে ওর মুখের সামনে ধরল অরু। থমথমে গলায় শুধালো, এসব কি? কৃতিক খানিকটা মিনারেল ওয়াটার পান করে নতুন উদ্যমে দৌড়াতে দৌড়াতে নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, তোর মামাতো ভাই রেজার নুড ভিডিও। অরু দাঁত কটমটিয়ে বলল, কিন্তু আপনার ফোন এসব কি করে এলো? কৃতিক ঠোঁট উল্টালো, গা ছাড়া এমন একটা ভাব নিয়ে বলল, শুধু আমার ফোনে নয়, পৃথিবীর যত সোশ্যাল মিডিয়া ইউজার মানুষ আছে সবার ফোনে এটা শো করছে। ছাত্রলীগ সহসভাপতির অপকর্ম ফাঁস, আরও কয়েকটা আছে, দেখবি নাকি? ইজন্ট ইট ইরোটিক? অবশ্য তোর আমার কাছে এসব কিছুই না। শেষ কথাটা বলে এক ভ্রু উঁচিয়ে অরুর পানে শয়তানি হাসি নিক্ষেপ করল কৃতিক। কৃতিকের হাসিতে গা জ্বলে উঠল অরুর। ও তৎক্ষণাৎ ঝাঁঝিয়ে উঠে বলল, চুপ করুন অসভ্য লোক, আপনি একটা অশ্লীল। কৃতিক ট্রেডমিল থেকে নেমে কাঁধের উপর তোয়ালে রেখে সেটা দ্বারা গলার ঘা মুছতে মুছতে এগিয়ে গিয়ে বসলো এক কোণে রাখা ডিভানের উপর। অতঃপর আঙ্গুলের ইশারায় অরুকে কাছে ডেকে বলে উঠল, পৃথিবীর সব পুরুষই বউয়ের কাছে অসভ্য বেবি। আমার বন্ধু শায়রকে দেখ না, সারা পৃথিবীর সামনে শুদ্ধ পুরুষ নামে খ্যাত হলেও গিয়ে দেখ বেটা দিন শেষে বউয়ের কাছে গিয়ে ঠিকই অশুদ্ধ হতে চায়। অরু কৃতিকের নিকট এগিয়ে এসে বিরক্তি নিয়ে বলল, আপনি কথা ঘোরাচ্ছেন, সত্যি করে বলুন এসবের পেছনে আপনার হাত রয়েছে তাই না? কৃতিক এবার নিজের অরুর ওপর ইশারা করে অরুকে বসতে বলল। অরু চোখ মুখ কালো করে ঠাস করে গিয়ে বসে পড়ল সেখানে। কৃতিক অরুর পিঠে নিজ কপালের ঘাম মুছতে মুছতে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রাগ করতে হবে না, কি জানতে চাইছিস বল। পেছনের দিকে সামান্য ঘাড় ঘুরিয়ে অরু শুধালো, কেন করেছেন এটা? মামির পরিবার কি এখন আর সমাজে মুখ দেখাতে পারবে? তাছাড়া হলুদ সাংবাদিকরা যদি কৃতিকগঞ্জে এসে মাকেও হ্যারেস করে তখন? চিন্তা নেই, তোর মাকে কেউ হ্যারেস করবে না। সাদা পোশাকধারী পুলিশ রয়েছে বাড়ির চারিদিকে। আর তোর মামির পরিবারের কথা যদি বলিস তাহলে বলবো তাদের একটা উপযুক্ত শিক্ষা হওয়া উচিত। রেজাকে আমি একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু জানোয়ারটা সে সুযোগের যোগ্যতায় রাখে না। মানে? অরুর সামান্য মানের পেছনে অনেক বড় কৌতূহল লুকিয়ে রয়েছে, তাই একটু খোলাসাভাবে জবাব দিল কৃতিক। বলল, মনে আছে আমাদের ভিডিও ধারণ করতে মিডিয়ার লোক লেলিয়ে দিয়েছিল রেজা? অরু হাসূচক মাথা নাড়লে কৃতিক বলে, এই ভিডিওগুলো তখনই সংগ্রহ করেছিলাম। বাস্টারটা ক্ষমতার বদৌলতে রাত হলে মেয়েদের সাথে এসব নোংরামি করে বেড়াতো, আর দিনের বেলা সাধু সেজে মাইকের সামনে গিয়ে মানুষকে শান্তির বাণী শোনাতো। রেজার কিংবা ওর এসব নোংরা কাজকর্মে আমার কিছুই যায় আসতো না যদি না ও আমার সাথে লাগতে আসতো। তখনই চেয়েছিলাম ওর সব অপকর্ম ফাঁস করে ওকে জেলে পাঠাবো, কিন্তু ওই যে একটা সুযোগ দিয়েছিলাম, মস্ত ভুল করেছিলাম তখন, যার ফলস্বরূপ আমার কলিজায় অবধি নজর দিয়ে ফেলেছে রাস্কেলটা। তবে কথায় আছে না, লাস্ট বাট নট দ্য লিস্ট। আমি ওর চোখ উপড়ে ফেলিনি, কিন্তু এমন ব্যবস্থা করেছি যে চোখ থাকতেও আর কোনো দিন চোখ তুলে কারো দিকে তাকিয়ে কথা বলার মতো মান সম্মানটুকু অবশিষ্ট নেই ওর। কথা বলতে বলতে কৃতিকের চোখ মুখের ভঙ্গিমা কেমন পাল্টে গিয়েছে। শান্ত নদীর মতো চোখ দুটোতে ফুটে উঠেছে কাঠিন্যতা। দেখে বোঝা যাচ্ছে কৃতিক এখনও রেগে আছে। রেজার ভাগ্যটা ভালো যে ও আমেরিকাতে রয়েছে, নয়তো বাংলাদেশে থাকলে না জানি কি করতো রেজার সঙ্গে। হয়তো দেখা যেত সত্যি সত্যি রেজার চোখ দুটো হ্যামার দিয়ে গেলে দিত কৃতিক। কি সব উদ্ভট চিন্তা করতে করতে শরীর কাটা দিয়ে উঠল অরুর। আজেবাজে চিন্তা সব মাথা থেকে জেরে পেলে একটা শুষ্ক ঢোক গেলে ও কৃতিককে শুধালো, এখন কোথায় আছে রেজা?
জবাবে কৃতিক বলল, ভিডিও ভাইরাল হবার পর থেকে পলাতক। ভুক্তভোগী মেয়েগুলো সব একে একে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছে। সবাইকে চাকরি, রেশন, বিশ্ববিদ্যালয়ের হলের সিট এসবের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন নিজের স্বার্থ হাসিল করতে রেজা। ছাত্রলীগের নেতা বলে ভয়ে এতদিন কেউ মুখ না খুললেও এবার সুযোগে সব অপকর্ম বেরিয়ে আসছে বদমাস্টার। কৃতিকের কথা শুনে চুপচাপ মুখে আধার নামিয়ে বসে রইল অরু। দক্ষিণের জানালা দিয়ে বৃষ্টির ছাট এসে আছড়ে পড়ছে ওদের শরীরে। হঠাৎ ঠান্ডা জলের স্পর্শ পেয়ে জানালার দিকে এক ঝলক পরখ করে পুনরায় অরুর দিকে দৃষ্টিপাত করে কৃতিক শুধালো, মুড অফ? অরু এদিক ওদিক নাসূচক মাথা নাড়ায়। কৃতিক ওর কাঁধে চিবুক ঠেকিয়ে বেশ সিরিয়াস হয়ে বলল, অনেক তো হলো, এবার তো পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে বেবি। তোকে গ্র্যাজুয়েট হতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আমরা আর ভিটিতে ফিরব না। লাস্ট 1 বছরে একটা সেমিস্টারও কমপ্লিট করতে পারিসনি এদিক ওদিক করতে গিয়ে। অনেক হয়েছে ফাঁকিবাজি, আর না। ওর নাকটা শিকড়ে তুলে অসহায় মুখে বলল, কিন্তু আমার তো ইকোনমিক্স পড়তে একটুও ভালো লাগে না। লাগতে হবে, ভবিষ্যতে জেকে গ্রুপে বসতে হবে, আমার পাশাপাশি বিজনেসের হাল ধরতে হবে। যেভাবে তোর মা আমার বাবার ছায়া হয়ে পাশে থেকেছিল, ঠিক সেভাবে। ওরও তৎক্ষণাৎ পেছনে ঘুরে আশ্চর্য হয়ে বলল, আপনি কি চাইছেন? আমিও আমার মায়ের সাথে কোম্পানি নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হই? ওর কথার জবাবে তির্যক হাসল কৃতিক। অতঃপর বলল, আমি বেঁচে থাকতে তোর সাথে লাগতে আসার মতো কলিজা কারোর নেই বেবি, কিন্তু আমি যখন না থাকবো তখন তো তোর নিজেকে টিকিয়ে রাখতে হবে এই ক্রুয়েল পৃথিবীটাতে। আমাদের নিষিদ্ধ সম্পর্কের জের ধরে তোকে অনেকে অনেকভাবে হেয় করতে চাইবে। দেখবি কাছের মানুষরাও কেমন রূপ বদলে ফেলবে। তখন যদি তুই বিগেইনার হোস তো তোর জন্য সব কিছু সামলানো খুব কঠিন হয়ে যাবে। নিজের দায়িত্ব বুঝে নিতে গিয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কটাক্ষের শিকার হতে পারিস, যা তোকে সামনে এগোতে দেবে না। কারণ ওরা চাইবে তুই যাতে ভেঙে পড়ে নিজের অধিকার ছেড়ে দিস। তাই আমি থাকতে থাকতেই আমার পাশে থেকে আমার হাত ধরে নিজের জায়গাটা নিজে তৈরি করে নিতে হবে তোকে বেবি। আর এসবের জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। কৃতিকের এত সব জ্ঞানের বাণী কানে ঢুকলো না ওরুর, বরং ও বেশ বিরক্ত হয়ে কৃতিকের দিকে সম্পূর্ণ ঘুরে তাকিয়ে বলল, আপনি থাকতে থাকতে মানে আমায় ছেড়ে কোথায় যাবেন আপনি? কিছুদিন আগে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এখন আবার এসব বলছেন। আমার একটু ভালো লাগছে না আপনার কথাবার্তা। চুপ করুন এক্ষুনি। কৃতিক মৃদু হেসে অরুর খোলা চুলে হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, এটা তো কথার কথা বললাম বেবি, তবে যা বলেছি খুব ভেবে চিন্তে চিরন্তন সত্যি কথাগুলো বলেছি। তুই জানিস আমি আবেগে গা ভাসানো মানুষ নই, তাই তিক্ত হলেও সত্যি বলতে আমার মুখে বাঁধে না। অরু ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় বলল, তাই বলে এসব বলবেন? কৃতিক অরুর কলার বোনের ভাঁজে টুকরো চুমু খেয়ে বলল, বলবো না, তার আগে তুই বল, তুই পড়াশোনা শুরু করবি এবং সিরিয়াস হবি। অরু একটু ভাবলো, পরক্ষণে ছোট ছোট চোখ করে কৃতিকের দিকে এক নজর দিয়ে বলল, ঠিক আছে পড়বো, তবে একটা শর্ত। কি শর্ত? কৃতিকের বুকের উপর নিজের পিঠ ছেড়ে দিয়ে আবদারের স্বরে অরু বলল, পড়াশোনার পাশাপাশি আমি উপন্যাস লিখতে চাই। এটা আমার স্বপ্ন, না করতে পারবেন না কিন্তু। অরুর কথার প্রত্যুত্তরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হার মেনে নেওয়ার মতো করেই কৃতিক অসহায় গলায় বলল, ইউ ক্যান ডু ইট। কৃতিকের আশকারা পেয়ে অরু এবার আবদারের ঝুড়ি খুলে বসলো, এক নাগাড়ে বলতে শুরু করলো, আর আমি সকালে ব্রেকফাস্টও বানাতে চাই। ইউ ক্যান। এই বাড়িটাকে নতুন করে ডেকোরেট করতে চাই। ইউ ক্যান। নীলিমার সাথে দেখা করতে চাই। ইউ ক্যান। ডোরাকে এনে দিন। ইউ ক্যান। কৃতিকের শেষ কথাতে থেমে গেল ওরও। ডোরাকে এনে দিতে বলার সাথে ইউ ক্যানের কী সম্পর্ক ঠিক বুঝে উঠতে পারে না। চকিতে পাশে ফিরে তাকায় ওরও। পাশে তাকাতে দেখলো গালে হাত দিয়ে ওর দিকে নিষ্প্রভ চোখে চেয়ে আছে কৃতিক, যেন শিল্পী তার নিজ হাতে বানানো কোনো স্কাল্পচারকে বিস্ময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কৃতিককে এভাবে তাকিয়ে থাকতে দেখে ওরও হাত নাড়িয়ে শুধালো, কি দেখছেন? তৎক্ষণাৎ জবাব দিল কৃতিক, তোকে। কৃতিকের কথায় খানিকটা লজ্জা পেয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে মাথায় নুইয়ে ফেলল ওরু। ওরুকে লজ্জা পেতে দেখে কৃতিক এবার শটান বসে কাট গলায় বলল, লেনদেনে আমি খুব কড়া ওরু, তোকে আমি বিনা শর্তে এত কিছুর অনুমতি দিয়ে দিলাম, বিনিময়ে আমি কি পাবো? অরু হেসে বলল, আপনার তো সবই আছে, আর কি চাই? রাইট নাও ইউ হ্যাভ টু শাওয়ার উইথ মি।
আপাতত এটাই চাই, লেটস গো। যদিও কৃতিকের চাহিদার কথা শুনে বিশাল বড় একটা ঝটকা খেলো অরু, তবে কৃতিক তার ধার ধারল না মোটেই, বরং অরুকে টেনে হিচড়ে সাথে করে নিয়ে ত্যাগ করলো জিম রুমটা। নদীর স্রোতের মতোই কলকলিয়ে বয়ে যায় সময়, চোখের পলকে খসখস করে উল্টে যায় ক্যালেন্ডারের পাতা। মিনিট, ঘন্টা, দিন, রাত, পরবর্তী মাসের পর মাস কিভাবে যে সময়গুলো চলে যায় তা ঠাহর করা দুষ্কর। স্থান কাল বেঁধে সময়ের এই বিবর্তন কিছুটা মিশ্র প্রতিফলন ফেলে রেখে যায় মানুষের মাঝে। কেউ মরীচিকার মতো হাতড়ে বেড়ায় পুরনো ফেলে আসা স্মৃতি, কেউ বা এক বুক আশা নিয়ে প্রতীক্ষা করে নতুনের আগামীর বার্তায়। আজ তেমনই একটা সুন্দর দিন, এলিসার বেবি শাওয়ার। আজ দেখতে দেখতে কখন যে 7টা মাস পেরিয়ে গেল, পেটের মাঝে একটু একটু করে বেড়ে ওঠা সত্তাটার আসারও সময় হয়ে গেল, অথচ কোনো কিছুই সেভাবে অনুভব করতে পারল না এলিসা। কি করে বা পারবে? গত 7 মাসে প্রেগন্যান্সি সিকনেস ওর ধারে কাছেও ঘেঁষতে পারেনি। বেবি বাম্প নিয়ে কর্পোরেট অফিসে ফুল টাইম ডিউটি করে গিয়েছে পুরো সময়টাতে। কিন্তু এতগুলো দিন পেরিয়ে এলিসার নিজেরও মনে হলো এখন একটু অর্ণবের কথা শোনা প্রয়োজন। বাচ্চাটা গর্ভে বড় হচ্ছে, তারও তো ভালো মন্দ থাকার ব্যাপার রয়েছে। তাছাড়া অর্ণব সেই 3 মাস থেকে ঘ্যান ঘ্যান করছে যাতে এলিসা এবার একটু শান্ত হয়। অবশেষে 7 মাসের মাথায় এসে বাচ্চার মুখ ছেয়ে এত ভালো কর্পোরেট জবটা ছেড়ে দিতে হলো এলিসাকে। আর আজকে এই যে বেবি শাওয়ারের এত বড় আয়োজন, সেটা মূলত সায়র, কৃতিক আর অর্ণবেরই প্ল্যান। ওদের 3 জনের একটা মাত্র মেয়ে বেস্ট ফ্রেন্ড। অবশ্যই সে প্রিন্সেস ট্রিটমেন্ট ডিজার্ভ করে। যতই হোক, ওদের 4 জনের মধ্যে আর কেউ কোনোদিন মা হবে না, আর যা হবে সব হবে বাবা। বেবি শাওয়ারের আয়োজন করা হয়েছে বেশ জাঁকজমকপূর্ণভাবে। চারিদিকে ল্যান্টার্ন আর স্ফটিকের রোশনাইয়ে হল রুম পুরোটাই ঝিলমিল করছে। পুরো অনুষ্ঠানের থিম আজ স্কাই ব্লু। এলিসাকে থিমের সাথে মিলিয়ে আকাশি রঙের গাউন আর পার্লের মুকুট পরানো হয়েছে, তাতে গুটি ইংরেজি অক্ষরে লেখা মম টু বি। অর্ণব এলিসার সাথে মিলিয়ে স্কাই ব্লু রঙের স্যুট ছড়িয়েছে গায়ে। বইয়ের সাথে রং মিলিয়ে জামাকাপড় পরার অভ্যেসটা আর গেল না ছেলেটার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজকে এলিসা একটু রেগে নেয় অর্ণবের উপর, বরং নিজের বেস্ট ফ্রেন্ডের মতো হাজব্যান্ডের গলা জড়িয়ে ধরে একের পর এক ফটোতে পোজ দেওয়ার ভীষণ ব্যস্ত সে। হলের এক কোণে ডোরাকে কোলে নিয়ে দাঁড়িয়ে এলিসা অর্ণবকে দেখে মৃদু হাসলো ওরও, অতঃপর চোখ ঘুরিয়ে তাকালো প্রত্যয় আর অনুর দিকে। গত মাসে আমেরিকা এসেছে অনু। আসলে এসেছে বললে ভুল হবে, প্রত্যয় জোর করে নিজের সাথে নিয়ে এসেছে অনুকে, কারণ অনু 2 মাসের অন্তঃসত্ত্বা। মাঝখানে কোম্পানির কাজে বেশ কয়েক মাস দেশে ছিল প্রত্যয়। পরে যখন অনুর এই অবস্থা হলো, তখন নিজের অনাগত সন্তানের সুরক্ষার কথা চিন্তা করে আর একা একা ইউএসএ ফিরতে পারল না প্রত্যয়। একজন দায়িত্বশীল স্বামী আর সন্তানের মতোই আব্বু আম্মু স্ত্রী সমেত ফিরে এলো সে। প্রত্যয়ের ছোট্ট অ্যাপার্টমেন্টে এখন প্রতিনিয়ত খুশির ফোয়ারা বয়ে যায়। মাঝে মধ্যে তো ওরও এসে যোগ দেয় ওদের পারিবারিক আড্ডায়। তারপর সন্ধ্যা হয়ে এলে কোথা থেকে যেন কৃতিক ফিরে এসে ঠিক সময় মতো নিয়ে যায় তার ছোট্ট বউকে। বউটো নিয়ে আবার রাত্রিবেলা একদমই রিস্ক নেয় না সে। ওরকে কাছে না পেলে যদি ঘুম না হয় সেই দুশ্চিন্তায়। স্বভাবটা যে শুধুমাত্র কৃতিকেরই তেমনটা বললে মিথ্যে বলা হবে। আজকাল ওরও তো ঘুম হয় না মানুষটার শক্ত চওড়া ঢেউ খেলানো বুকে মাথা না ঠেকালে। কিরে, কি ভাবছিস? নীলিমার অকস্মাৎ ডাকে ভাবনার সুতো চিরল ওরুর। ধ্যান ভেঙে গেল। ওরু আস্তে করে ঘাড় ঘোরালে নীলিমার পানে। শ্যামা মেয়েটাকে আজ এই অফ হোয়াইট গাউনে চমৎকার লাগছে। কি সুন্দর গাউনের সাথে ম্যাচিং করে হেয়ার স্টাইল করেছে, পুরোই ডিজনি প্রিন্সের সিন্ড্রেলা। অবশ্য নীলিমার এই পরিপাটি সাজগোছের পেছনে শায়রের অবদানই সবচেয়ে বেশি, কারণ আগে পরে যে কোনো পার্টি ফাংশনে নিজের পার্সোনাল স্টাইলিস্টদেরকে দিয়ে নীলিমা ড্রেস আপ করায় শায়র। ওই জন্যই প্রত্যেকবারই চমৎকার লাগে নীলিমাকে, যেন কোনো স্বর্গপুরী। পারফেকশনের ঊর্ধ্বে যা থাকে তাই হলো নীলিমা। আবার কি ভাবতে বসলি বলতো? অরুর পাশে চেয়ারটাতে আয়েশ করে বসে কথাটা বলল নীলিমা। অরুও এবার এগিয়ে গিয়ে নীলিমার পাশে বসলো। ডোরাকে আদর করতে করতে নীলিমা শুধালো, শুনলাম লন্ডন গিয়েছিলি, কেমন কাটলো ভ্যাকেশন? নীলিমা ঠোঁট উল্টে জানালো, সাহেব শুটের কাজে বিজি ছিল খুব, সেভাবে ঘোরা হয়নি। তোদের কি খবর?
এই চলছে, বকুনি ঝুঁকুনি আর পড়াশোনা। নীলিমা নিঃশব্দে হাসলো, অতঃপর বলল, তুই বলেই কৃতিক ভাইয়াকে সামলাতে পারিস। অন্য কেউ হলে নির্ঘাত মুখ চালাতে গিয়ে ওনার হাতে মার খেয়ে ভর্তা হয়ে যেত। নীলিমার কথা শুনে অরু মৃদু হেসে কৃতিকের পানে চাইল, যে এই মুহূর্তে হলের এক কোণে দাঁড়িয়ে অতিথিদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছে। পরনে ফুল ব্ল্যাক স্যুট, তার কানে লাগানো এয়ারপড, হাতে ঘড়ি, এমনকি টাইটা অবধি কালো রঙের। কৃতিকের চুল বড় হয়ে গিয়েছে এখন। সে আগের মতো ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো বেশ স্টাইল করে সেট করা। পা থেকে মাথা পর্যন্ত কালো দিয়ে আবৃত গৌরবর্ণের লোকটাকে দেখে সবার আড়ালে লাজুক হাসলো ওরও। এই ভেবে লাজুক হাসলো যে এই ড্যাশিং হ্যান্ডসাম হিরোদের মতো দেখতে ছেলেটা তার প্রতি কি ভীষণভাবে আসক্ত। গত 7 মাসে কতবার কত রকম ভাবেই না পাগলামি করেছে তার জন্য। প্রয়োজনে শাসন করেছে, নিজের রাগ সংবরণ করতে না পারলে একটু অতিরিক্তই করেছে। তবে দিন শেষে ঠিকই ওরুর রাগ ভাঙাতে উঠে পড়ে লেগেছে। নিজেকে যতটা অসহায় প্রমাণ করলে ওরুর মন টলবে, ঠিক ততটাই দুর্বল হয়েছে সে। সেই সময়গুলোতে কোথায় যেন ডুবে যায় কৃতিকের ম্যানলি ইগো। পাছে এসে ভর করে আদর্শ স্বামী হওয়ার ভীষণ পায় তারা। তবে পুরো পৃথিবী সেই ভেতরের জায়ান্ট কৃতিকটাকে আবিষ্কার করতে পারেনি কোনো কালেই, যা অরু পেরেছে। অরুকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে, এই বদমেজাজি উগ্র লোকটার সাথে কি করে থাকো বলো তো, অরু তখন একগাল হেসে জবাব দেয়, তোমরা যা জানো না তা কেবল আমিই জানি। কারণ আমি ওনার উগ্রতা নয়, ভালোবাসার মাপকাঠিতে তলিয়ে আছি, যেখানে ওনার এক বুক ভালোবাসার রাজ্যে উগ্রতার নিচকি এক কীট পতঙ্গ মাত্র। ভালোবেসে সেটুকু সহ্য করতে না পারলে ভালোটা আর বাসলাম কই? কৃতিকের দিকে সেই তখন থেকে শুকনো মুখে চেয়ে আছে দেখে নীলিমা ওরকে কনুই দিয়ে খোঁচা মেরে এলিসাকে দেখিয়ে বলল, তবে যাই বলিস না কেন, অনু আপু আর এলিসা আপু কিন্তু এগিয়ে গেল আমাদের চেয়ে। এলিসার ভরাট গোলুমোলু চেহারাটার দিকে চেয়ে আফসোসের সুরে অরু বলে ওঠে, ঠিকই বলেছিস, ওরা সত্যিই লাকি। অরুর আফসোস শুনে মনটা ভার হয়ে এলো নীলিমার। পরক্ষণে বুদ্ধিমানদের মতো ছট করে নীলিমা বলে উঠল, বেবি নিলে কেমন হয় বলতো? আমি তো শায়রকে বললে ও বেবি নেওয়ার জন্য লাফিয়ে উঠবে। অরু মুখ কাচুমাচু করে কৃতিকের দিকে দৃষ্টিপাত করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই তো চাইলে পেয়ে যাবি, কিন্তু আমার যে অনুমতি নিতে হবে। অরু যখন কথাগুলো বলছিল ঠিক তখনই স্টেজ থেকে বল নাচের ঘোষণা করলো ক্যাথলিন আর তার প্রিয়ান্সে। ঘোষণা শুনে শায়রের সঙ্গে বল নাচ করবে বলে তৎক্ষণাৎ খুশিতে লাফিয়ে উঠল নীলিমা। আনন্দে আত্মহারা হয়ে খুশিতে করতালি দিয়ে নীলিমা জায়গা ছেড়ে উঠে গিয়েও পুনরায় ফিরে আসে। অরুর কানে কানে হিসে বলে গেল, এই সুযোগে জিজুকে কনভিন্স করে ফেল, দেখবি নাচতে নাচতে হাঁ বলে দেবে। চলুন ডান্স করব। আচমকা সুপরিচিত রিনটিনে আওয়াজটা কর্ণকুহরে পৌঁছাতেই কানের একটা এয়ারপড খুলে প্রশ্নসূচক দৃষ্টিতে পাশে তাকালো কৃতিক। দেখলো ওর দিকেই চোখ বড় বড় করে তাকিয়ে ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে অরু। অরুর এমন গদগদ ভাবসাব দেখে হাসি পেল কৃতিকের, তবে ও হাসল না। নিজেকে যথাসম্ভব সংবরণ করে মুখের আদলে কৃত্রিম গাম্ভীর্য টেনে এক ভ্রু উঁচিয়ে শুধালো, কাহিনী কি? কোনো কাহিনী নেই, চলুন তো, সবাই নাচ করছে। কোনো রকম জবাবদিহিতা ছাড়াই এক প্রকার টেনে টুনে কৃতিককে বল নাচের মঞ্চে নিয়ে গেল অরু। এখানের পরিবেশটাই অন্যরকম, সবাই নিরিবিলি পার্টনারের সাথে কোমর দোলাচ্ছে আর একটা হ্যাপি মোমেন্টে সাক্ষী হচ্ছে। এলিসাকেও খুব সাবধানে আঙ্গুলের মাথায় ঘোরাচ্ছে অর্ণব। তবে আজকের বল নাচের স্টেজে দাঁড়িয়ে হুট করে সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেল কৃতিকের, যখন ওর সামনের মেয়েটা স্বয়ং অরুই ছিল, কিন্তু মেয়েটার দু চোখে ছিল অনিশ্চয়তা আর সংখ্যার চড়াচড়ি। ভীত হরিণের মতো একরত্তি শরীর নিয়ে কৃতিকের বাহুতে সেদিন কুকড়ে ছিল অরু। আর শেষমেশ কিছু না বলেই হুট করে এক পায়ের নূপুর ফেলে রেখে পালিয়ে গিয়েছিল মেয়েটা। অথচ আজ মেয়েটার দু চোখে রয়েছে নিদারুণ চঞ্চলতা, নেই বিন্দুমাত্র সংশয়, আর না তো আছে কোনরূপ অনিশ্চয়তা। একরাশ খুশির পারদ যেন উপচে পড়ছে তার হাস্যোজ্জ্বল মুখখানা থেকে, যা চাইলেও টাকার বিনিময়ে কিনে নিতে পারবে না কৃতিক। অগত্যাই অরুর খুশিতে খানিকটা ঢেউ তুলে দিয়ে ওর কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে এলো হঠাৎ। অরু ভরকালো না, বরং নিজের হাতটাকে তুলে রাখলো কৃতিকের কাঁধের উপর। তারপর শুরু করলো দুজন দুজনার সাথে গানের তালে পা মেলানো। ল্যাভেন্ডার কালারের গাউনের সাথে স্মোকি আইশ্যাডো আর হালকা স্টোনের জুয়েলারিতে অরুকে মারাত্মক সুন্দর লাগছিল। কৃতিক
কমপ্লিমেন্ট দিতে জানে না খুব একটা, তবু আজ অরুর সব সংশয় কাটিয়ে দিতে ওকে ঘোরাতে ঘোরাতে হাসকি স্বরে বলে উঠল, তোকে অপরূপ লাগছে বেবি। অরু সামান্য হাসল, তারপর আবারও চোখ রাখল কৃতিকের কালো চোখের মণিতে। মুহূর্তে দুজন দুজনের চোখে চোখ রেখে হারিয়ে গেল গভীরে। চোখে চোখে হাজারো কথা আদান প্রদান হলো ওদের বোধ করি। চারিদিকে প্রেম প্রেম সুগন্ধ। পৃথিবীর সকল চিন্তা ভুলে গিয়ে হুট করেই কৃতিকের মনে হচ্ছে আশেপাশে এই চোখ জোড়া ছাড়া কিচ্ছু নেই। কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, কোনো বস্তু নেই, কেউ নেই। আছে শুধু দুই জোড়া তৃষ্ণার্ত চোখ, যার ঘোলাটে চাহনি দেখে মনে হয় একে অপরের দিকে জনম জনম তাকিয়ে থাকলেও সে তৃষ্ণা মিটবে না কোনো দিন। উল্টো দিনকে দিন বেড়ে যাবে তাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা। দুটো চোখ নেশার ঘোরে বোধ। তখনও পারিপার্শ্বিক সকল আওয়াজ ছাপিয়ে মিষ্টি একটা সুরেলা গলা কানে ভেসে এলো ওদের দুজনার। সেই গানে আরও একবার সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মনের মাঝে ভালোবাসার হলকা জ্বলে উঠেছিল দুজনারই। খুব কাছে কেউ একজন প্রাণ দিয়ে গাইছে, I have died every day waiting for you. Darling, don't be afraid. I have loved you for 1,000 years. I will love you for 1,000 years. কৃতিক যখন অরুর চোখের অতল গহ্বরে ডুবে যাচ্ছিল, ব্যস্ত হয়ে ওর চোখের মাঝে নিজের সত্তাটাকে খোঁজার আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে সকল রোমান্টিকতায় এক বালতি জল ঢেলে দিয়ে অরু ঠাস করে বলে ওঠে, আমার বাবু চাই। অরুর এহেন আবদার শুনে ভ্রুজোড়া কুঁচকে গেল কৃতিকের। চোখে কয়েকবার পলক ফেলে নিজেকে স্বাভাবিক করে উল্টো প্রশ্ন ছুড়ল কৃতিক, কি কি চাই? অরু চোখের ইশারায় এলিসাকে দেখালো যে এই মুহূর্তে ডিভানে বসে বসে পেস্ট্রি কেক খাচ্ছে। এলিসাকে এক ঝলক পরখ করে কৃতিক অরুর পানে তাকিয়ে বলল, তো আমারও বাবু চাই। অরুর কথার প্রত্যুত্তরে কৃতিক ভাবিলাসীন গলায় বলল, হ্যাঁ তোর তো বাবু আছে, ডোরানা তোর মেয়ে। কৃতিক ইচ্ছে করে কথা ঘোরাচ্ছে, তিলকে তাল বানাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে তেতে উঠল অরু। বিরক্ত কণ্ঠে বলল, এই বাবু সেই বাবু না, এলিসা আপুর মতো বাবু চাই আমার, আপার মতো বাবু চাই আমার। কৃতিক গম্ভীর গলায় বলে উঠল, বাবু কি হাতের মোয়া যে চাইলে পাওয়া যাবে? অরু ঠোঁট উল্টে বলল, এনে দিন, আমি জানি আপনি সব পারেন। কৃতিক অরুর কপালে আলতো চুমু খেয়ে জানালো, এখন নয়, একটু বড় হ, ঠিক সময় মতো পেয়ে যাবি। কৃতিকের কথার পাছে অরু রেগেমেগে কিছু বলবে, তার আগে অর্ণবার সায়র এসে কি দরকারে যেন ডেকে নিয়ে গেল কৃতিককে। যাওয়ার আগে পেছন ঘুরে অরুর উদ্দেশ্যে কৃতিক বলল, এখানে দাঁড়িয়ে থাকিস না বেবি, ওদিকে গিয়ে বস, স্টেজটা পিচ্ছিল, সামলাতে পারবি না। কৃতিকের এত কেয়ারিং এই মুহূর্তে আদিখ্যাতার মতোই বিরক্ত ঠেকল অরুর নিকট, যার দরুন রাগে দুঃখে অরু একাই নাচতে শুরু করলো পাগলের মতো। যদিও বা জীবনে প্রথমবার 4 ইঞ্চি পেন্সিল হিল পরে নাচতে গিয়ে অরু জুত করতে পারল না খুব একটা। কয়েক মিনিটের মাথাতে কৃতিক যে ওকে এতক্ষণ সামলে রেখেছিল তার হাতে নাতে প্রমাণস্বরূপ পা মচকে পড়ে গেল মেঝেতে। অরু এভাবে পড়ে গিয়েছে দেখে দ্রুত ছুটে এলো অনু, উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কিরে এভাবে পড়ে গেলি কেন? ব্যথা পেয়েছিস কোথাও? ওরও মাথা তুলে অসহায় স্বরে বলে উঠল, পায়ে ভর দিতে পারছি না আপা, মনে হয় মুচকে গিয়েছে। অনু একটা দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত হাতে বোনকে তুলে এক সাইডে নিয়ে এসে বসিয়ে দিল চেয়ারে। ওরও হঠাৎ হঠাৎ ব্যথায় চোখ মুখ খিচিয়ে ফেলছে। তা দেখে অনু বলল, তুই বস, আমি এক্ষুনি বরফ ম্যানেজ করে নিয়ে আসছি, বরফ লাগালে ব্যথা কমবে আশা করি। কথাটা বলে ওরুকে বসিয়ে রেখে দ্রুত কোথাও একটা চলে গেল অনু। ওদিকে অরু ব্যথা পেয়েছে শুনে কই থেকে যেন হন্তদন্ত হয়ে ছুটে এলো কৃতিক। আশেপাশে তখনও সবাই ছিল, কিন্তু কৃতিককে দেখতে পেয়ে ওদেরকে স্পেস দিয়ে যে যার মতো চলে গেল সবাই। কতবার বলেছি এসব হাই হিল পড়তে হবে না, তবুও জিদ ধরে পড়লি। এখন ব্যথাটা কে পেল শুনি? ইস, গোড়ালিটা কালচে হয়ে গিয়েছে একদম। অরুর সামনে হাঁটু মুড়ে বসে ওর পা থেকে জুতোগুলো খুলতে খুলতে রাগী গলায় অরুকে ধমকালো কৃতিক। কিন্তু অরু তো অরু, ও এখনও তখনকার ব্যাপারটা নিয়ে ঝুলে আছে। তাই তো অভিমানে কৃতিকের হাত থেকে নিজের পা ছাড়িয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বসলো চট করে। ওর কাণ্ডে কৃতিক ভ্রু কুঞ্চন করে বলল, কি হয়েছে? অরুর সোজাসাপটা জবাব, আমার বাবু চাই। অরু রেহেন ছেলে মানুষিতে রাগ হলো কৃতিকের। কোনো মতে নিজেকে সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলল, বলেছি না পরে, না এক্ষুনি। কৃতিক চেয়ার সমেত অরুর মুখটা নিচের দিকে ঘুরিয়ে গম্ভীর গলায় শুধালো, বাচ্চা বাচ্চা যে করছিস, বয়স কত তোর? তুই নিজে তো একটা বাচ্চা, একটা বাচ্চাকে বাচ্চা দিয়ে তারপর 2 বাচ্চাকে সামলাতে হবে আমার। আমি এসব রিস্কে নেই।
হ্যাঁ না কিছুই না বলে মুখ কুলুপ এঁটে বসে আছে ওরু। তা দেখে কৃতিক ওকে একটু মানানোর চেষ্টা করে বলল, প্রেগনেন্সির জন্য একটা ন্যূনতম বয়স লাগে বেবি, নয়তো বাচ্চাকে সামলাবি কি করে? তাছাড়া তোর হেলথ কন্ডিশন বেবি নেওয়ার জন্য উপযুক্ত কিনা সেটাও তো যাচাই বাছাই করতে হবে। আর সবচেয়ে বড় কথা, মাঝপথেই থেমে গেল কৃতিক। ওরু এবার আগ বাড়িয়ে শুধালো, সবচেয়ে বড় কথা কি? তোর ভালোবাসায় আমি কোনো বাকিদার অ্যালাউ করতে রাজি নই ওরু। ওরু আশ্চর্য হয়ে গেল কৃতিকের এহেন ছেলে মানসিকতায়। ও আশ্চর্য কণ্ঠে বলে উঠল, আপনি কি পাগল? বাচ্চাটা আপনার হবে, আর আপনি তাকে এখনই হিংসা করছেন? কৃতিক গম্ভীর, যা বলছি তাই। ওরও যেন নাছোড়বান্দা। ও গাল ফুলিয়ে প্রত্যুত্তর করে জানালো, না, আমার বাবু চাই চাই চাই। মেয়েটার ডান পিঠে জিদের কাছে আরও একবার পরাজিত হয়ে হার মানার মতোই দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো কৃতিক। অতঃপর এক হাতে অরুর জুতো আর অন্য হাতে অরুকে কোলে তুলে গভীর গলায় বলল, ঠিক আছে, বাসায় চল, দিচ্ছি তোকে বাচ্চা। কথাটা বলে অরুকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল কৃতিক। তখনই পেছন থেকে অনু এসে দেখলো এই কাহিনী। কৃতিক অরুকে নিয়ে যাচ্ছে দেখে অনু বিড়বিড়, আরে বরফ না লাগিয়ে কোথায় যাচ্ছে এরা? প্রত্যয় পাশ থেকে দীর্ঘ কণ্ঠে বলে, চিন্তা নেই, কৃতিক ভাই ঠিক সামলে নেবে ওরুকে। তুমি এদিকে এসে একটু বসো তো, আজ অনেক নড়াচড়া করেছো, এবার একটু রেস্ট করো। প্রত্যয়ের কথায় অনু হাসি সংবরণ করতে না পেরে মুখের উপর হাত রেখে বলল, তুমি এমন ভাব করছো যেন তোমার বাচ্চাটা কালকেই পৃথিবীতে চলে আসবে। প্রত্যয় বোকাদের মতো মাথা চুলকে বলল, কি করব বলো, তর সইছে না তো। ওদিকে কৃতিকে এভাবে চলে যেতে দেখে সায়র হাঁক ছেড়ে ডেকে উঠে শুধালো, খিরে যে কে, পার্টি তো শেষ হয়নি, এখনই কোথায় যাচ্ছিস তোরা? কৃতিক অরুকে নিয়ে বাইরে যেতে যেতে না ঘুরেই উত্তর দিল, বউকে বেস্ট গিফট দেওয়ার সময় হয়ে গিয়েছে, তাই বাসায় যাচ্ছি। কৃতিকের ঘোরানো পেঁচানো কথাটা প্রথমে ধরতে না পারলেও যখন এর আসল মানে সায়রের ব্রেইনে ক্যাচ করলো, তখন আর এক মুহূর্ত অপেক্ষা করলো না সায়র। দ্রুত এগিয়ে গিয়ে নীলিমার হাত থেকে খাবার দাবার সব কেড়ে নিয়ে সাইডে রেখে বলল, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আই থিঙ্ক আমাদের বাসায় যাওয়া উচিত। মুখ ভর্তি খাবারগুলো তাড়াহুড়ো চিবোতে চিবোতে নীলিমা বলে ওঠে, কেন? বড়সড় তান্ত্রিকদের মতো করে কৌশলী কণ্ঠে সায়র বলল, জেকেকে এবার হারাতেই হবে আমায়, বেটা সব কিছুতেই ফার্স্ট, এবার আর সেটা হতে দিচ্ছি না আমি। দ্রুত খাও যান, হারি আফ, বাসায় গিয়ে প্রসেসিং শুরু করতে হবে তো। ওই হিটলার বেটাকে আমার আগে কিছুতেই বাবা হতে দেওয়া যাবে না, নেভার। সায়রের কথার আগামাথা কিছুই মাথায় ঢুকলো না বেচারি নীলিমার। তবুও মেয়েটা বাধ্য স্ত্রীর মতোই স্বামীর কথায় ব্যস্ত হয়ে পড়ল মুখ ভর্তি খাবারকে দ্রুত গলধকরণ করার কাজে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।